প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর দশম পর্বে পৃষ্ঠা 156 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে নবম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে নবম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো পরিমাপে ত্রিকোণমিতি এর অনুশীলনী হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। প্রথমে 1 নাম্বার সমস্যাটার সমাধান করব। 1 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, cos θ = 3/4 হলে θ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এই সমস্যাটির সমাধান আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার দেওয়া আছে cos θ = 3/4, এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। যেহেতু cos θ = সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, সংক্ষেপে আমরা ভূতি বলে থাকি, তাহলে cos θ = কি হবে, ভূমি বাই অতিভুজ অথবা সন্নিহিত বাহু বাই অতিভুজ। সুতরাং θ এর জন্য সমকোণী ত্রিভুজের ভূমি 3 একক এবং অতিভুজ 4 একক, অর্থাৎ যেহেতু ভূমি বাই অতিভুজ হবে, তাহলে আমরা যদি এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই মানগুলো স্থাপন করি তাহলে হবে কি, ভূমি হবে 3 একক আর অতিভুজের মান হবে 4 একক। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা কি করব, এখানে আর একটা মান আমরা নির্ণয় করব, অর্থাৎ বিসি এর মানটা এখানে নির্ণয় করব। তাহলে ত্রিভুজ এবিসিএ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, কারণ পিথাগোরাস বলেছে কি, যে পিথাগোরাসের সূত্র অনুসারে কিন্তু আমরা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহুর মান দেওয়া থাকলে আমরা যে তৃতীয় বাহু বা অপর বাহু সেই বাহুর মান আমরা নির্ণয় করতে পারি। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি পাই, যে আমরা এখানে লিখেছি বিসি, বিসি মানে হচ্ছে কি, এখানে লম্ব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এবি হচ্ছে যেখানে ভূমি, ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ হচ্ছে যে এসি, তাহলে এসি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা কিন্তু তোমরা অবশ্যই অষ্টম শ্রেণীতে শিখে আসছো প্রিয় শিক্ষার্থীরা। এবার বা বিসি এর তো আমাদের কোনো মান নেই, যেটা আমরা নির্ণয় করব বিসি স্কয়ার প্লাস এবি এর কিন্তু মান আছে। এবি এর মান কি, এবি এর মান হচ্ছে 3, সেই জন্য 3 স্কয়ারটা এখান থেকে লিখলাম ইকুয়াল টু এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার পরিবর্তে আমরা লিখলাম 4 স্কয়ার, অর্থাৎ এসি এর মান হচ্ছে এখানে 4 স্কয়ার লিখছি সেই জন্য। বা বিসি স্কয়ার প্লাস 3 কে স্কয়ার করলে 9 ইকুয়াল টু 4 কে স্কয়ার করলে 16, বা বিসি স্কয়ার ইকুয়াল টু এখানে 16 আছে, অর্থাৎ ডান পাশে 16 আছে আর বাম পাশ থেকে 9টাকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসবো, প্লাস 9 পক্ষান্তর করলে -9 হয়ে যায়, পাশে আমি পক্ষান্তর করে সেটা লিখে দিয়েছি। বা বিসি স্কয়ার ইকুয়াল টু 16 থেকে 9 কে বিয়োগ করে দিলে 7 হয়। তাহলে সুতরাং বিসি ইকুয়াল টু, যেহেতু এখান থেকে স্কয়ার উঠে যাচ্ছে তাহলে এই পাশে এটাতে রুট হবে, অর্থাৎ √7। তাহলে আমরা বিসি এর মানটা পেয়ে গেছি, বিসি এর মান পেয়েছি কত, √7। এবার সেই বিসি এর জায়গায় আমরা √7টা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে প্রশ্নের মধ্যে আমাদের একটার মান ছিল, অর্থাৎ cos θ মানটা ছিল যে 3/4। এবার আমরা বাকি 5টা মান বের করব। তাহলে cos θ এর মানটা কি ছিল, 3/4। cos θ এর মানটা কি ছিল, 3/4, অর্থাৎ ভূমি বাই অতিভুজ ছিল। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা জানি যে cos θ এর বিপরীত হচ্ছে যে sec θ। হ্যাঁ, তাহলে sec θ বের করব। sec θ কিভাবে বের করব, sec θ বের করব যে cos θ এর বিপরীত, অর্থাৎ cos θ ছিল ভূমি বাই অতিভুজ আর এখানে sec θ হবে কি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এখানে এসি আর ভূমি হচ্ছে যে এবি, এসি এর মান হচ্ছে যে 4 আর যে এবি এর মান হচ্ছে যে 3। তাহলে আমরা sec θ এর মান পেয়ে গেছি 4/3। এবার আমরা বের করব sin θ। তাহলে sin θ সমান কি জানি, আমরা জানি sin θ মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব হচ্ছে এখানে বিসি, অর্থাৎ চিত্র অনুসারে।
যদি আমরা চিত্র থেকে দেখি যে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে যে এসি। তাহলে এবার বিসি এর মান হচ্ছে কত √7, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম। তাহলে বিসি এর পরিবর্তে √7 লিখলাম। তাহলে এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে অতিভুজ কত 4। তাহলে আমরা সাইন থিটার মান বের করলাম √7/4। এবার সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক থিটা। তাহলে সাইনের বিপরীত কি কোসেক থিটা। তাহলে সাইনে কি ছিল লম্ব বাই অতিভুজ ছিল, এটা এখন কি হয়ে যাবে যে বিপরীত হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। তাহলে অতিভুজ হচ্ছে কি এসি এবং লম্ব হচ্ছে কি বিসি। তাহলে আমরা লিখলাম এসি বাই বিসি। তাহলে মান বসাবো। এবার এসি এর মান হচ্ছে কত 4 বসালাম, আর বিসি এর মান হচ্ছে কত √7, এই √7 লেখালাম, এখানে লিখলাম। তাহলে আমরা কোসেক থিটার মান পেয়ে গেছি 4/√7। এবার আমরা বের করব ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ লঘু। হ্যাঁ, তাহলে লম্ব হচ্ছে কি বিসি, ভূমি হচ্ছে কি এবি, লিখলাম বিসি বাই এবি। বিসি বাই কি লিখলাম দেখো এখানে বিসি বাই এবি লিখলাম, তে বিসি বাই এবি অর্থাৎ বিসি হচ্ছে কি লম্ব আর এবি হচ্ছে যে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা প্রথমে লম্বের মানটা বসা দিচ্ছি। বিসি এর মান হচ্ছে কত √7, সেটা এখানে বসালাম। এরপরে এবি এর মান বসাবো, এবি এর মান কত 3, এই 3 বসালাম। তাহলে আমরা ট্যান থিটার মান পেলাম কত √7/3। এবার বের করব কট থিটা। তাহলে ট্যান থিটার বিপরীত হচ্ছে কি কট থিটা। তাহলে ট্যানে কি ছিল, ট্যানে ছিল লম্ব বাই ভূমি। তাহলে এখন কট থিটার জন্য কি হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে আমাদের এবি, লম্ব হচ্ছে কি বিসি। তাহলে এবি বাই বিসি লিখলাম। তাহলে এবি এর মান কত 3, সেটা এখানে বসালাম। এরপরে যে বিসি এর মান কত √7, সেটা বসালাম। তাহলে আমরা কট থিটার মান বের করলাম 3/√7। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। সম্পূর্ণ সমাধানটির আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে সম্পূর্ণ সমাধানটির লিখে নিয়েছো। না লিখে থাকলে প্রিয় শিক্ষার্থীরা লিখে নাও তাড়াতাড়ি। আশা করছি তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো। চলো এবার আমরা 2 নম্বর সমস্যাটার সমাধান করি। এরই মাধ্যমে আমরা 1 নম্বর সমস্যাটির সমাধান করে নিলাম। এবার আমরা সমাধান করব 2 নম্বর সমস্যার। 2 নম্বরে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 12 cot theta = 7 হলে cos theta ও cosec অর্থাৎ CSC theta এর মান বের করো। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেওয়া আছে 12 cot theta = 7, এটা প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে। বা cot theta যেহেতু 12 এটা কটের সাথে গুণাকারে আছে, সেটা এখানে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে 7/12। বা আমরা জানি cot theta সমান কি 1/tan theta। তাহলে আমি এখানে কি করলাম, cot theta পরিবর্তে লিখলাম 1/tan theta = 7/12। এবার কোণায় কোণায় গুণ করব, অর্থাৎ আরো গুণন করব। tan theta এর সাথে 7 গুণ করলে tan theta = 7 = 12 দিয়ে 1 কে গুণ করলে 12 × 1 = 12। সুতরাং tan theta = 12/7, অর্থাৎ এই 7টা এখানে tan এর সাথে গুণাকারে আছে, সেটা যখন ডান পাশে চলে আসবে তখন এটা এখানে 12 কে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা tan theta এর মান পেয়েছি যে 12/7। তাহলে আমরা কি জানি, tan theta সমান হচ্ছে যে লম্ব বাই ভূমি। tan theta সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 7। তাহলে আমরা এখানে যে সমকোণী ত্রিভুজটা এঁকেছি সেখানের মধ্যে লিখে দিয়েছি যে লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে যে 7। তাহলে এবার আমাদের পিথাগোরাসের মাধ্যমে আমরা কি করব, যে এসি এর মান অর্থাৎ অতিভুজের মানটা নির্ণয় করব, কারণ আমরা দুইটা বাহুর মান এখানে পেয়ে গেছি। সেজন্য আমি লিখেছি দেখো, যেহেতু tan theta = BC/AB অর্থাৎ BC/AB অর্থাৎ লম্ব বাই ভূমি, সেটা পাশে লিখে দিয়েছি, সমান লম্ব বাই ভূমি। লম্বকে কি বলা হয়, বিপরীত বাহু বলা হয়। কি বলা হয়, বিপরীত বাহু বলা হয়। তাহলে সুতরাং theta এর জন্য সমকোণী ত্রিভুজের ভূমি 7 একক।
এবং লম্ব হবে কত 12 একক, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি, সেটা আমি এখানে লিখেও দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো ভালো করে, যে লম্ব লিখেছি 12 আর এখানে ভূমি লিখেছি 7। ঠিক আছে, এটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো। একক, যেহেতু কোনো এককের নাম নাই সেজন্য শুধু একক হিসেবে আমি লিখে দিয়েছি। সুতরাং ত্রিভুজ এবিসি পিথাগোরাসের উপপাদ্য হতে, তাহলে আমি যে ত্রিভুজ এখানে এ বি সি নিয়েছি, সেই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র আমরা ব্যবহার করব। কারণ আমাদের এখানে দুইটা বাহুর মান আছে, আমরা তৃতীয় বাহু যেটা অতিভুজ আছে সেটা বের করব। তাহলে অতিভুজটার নাম কি? এসি স্কয়ার। তাই পিথাগোরাস কি বলছে, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু ভূমি হচ্ছে যে এবি স্কয়ার প্লাস যে লম্ব হচ্ছে যে বিসি স্কয়ার, অর্থাৎ এখানে বিসি স্কয়ার। এবার মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে আমরা এসি এর মান বের করব, অর্থাৎ অতিভুজের মান নির্ণয় করব। বা এসি স্কয়ার ইকুয়াল টু এবি এর মান কত, এই যে 7, সেটা বসালাম 7 স্কয়ার প্লাস বিসি এর মান কত 12 স্কয়ার লিখলাম। এবার দেখো পরের লাইন, বা এসি স্কয়ার ইকুয়াল টু 7 কে স্কয়ার করলে 49 প্লাস 12 কে স্কয়ার করলে 144, অর্থাৎ 144। বা এসি স্কয়ার সমান 49 এর সাথে 144 যোগ করলে হয় 193। তাহলে সুতরাং এসি সমান, তাহলে এসি এর উপর কি ছিল? স্কয়ার ছিল। স্কয়ারটা যখন তুলে দিয়েছি, এটার উপর কি হবে? এবার রুট ওভার হবে। তাহলে সুতরাং এসি সমান কি? রুট ওভার 193। সুতরাং তাহলে আমরা এখানে এসি এর মানটা পেয়ে গেছি। এসি এর মানটা এখন আমরা এখানে লিখে দিতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি লিখে দিয়েছি রুট ওভার 193, অর্থাৎ অতিভুজ পেয়ে গেছি। তাহলে অতিভুজ পেয়েছি রুট ওভার 193, ভূমি 7 আর হচ্ছে লম্ব হচ্ছে 12। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা অন্যান্য কোণের যে দুটো কোণের মান বের করতে বলছে, কস থিটা এবং সাইন থিটা, এই দুটোর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে এসি এর মান পেয়েছি রুট ওভার 193, অর্থাৎ অতিভুজের মান পেয়ে গেছি। এবার আমরা বের করব কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা কি জানি? কস থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা একটু চিত্র দিকে তাকাই। ভূমি হচ্ছে যে এখানে এবি আর অতিভুজ হচ্ছে যে এসি। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমির মান হচ্ছে 7, এই যে 7 লিখেছি। তাহলে অতিভুজের মান হচ্ছে যে কি? রুট ওভার 193, সেটা এখানে লিখেছি। তাহলে কস থিটার মান পেয়েছি 7 বাই রুট ওভার 193, এটা একটা আনসার। এবার আমরা বের করব সাইন থিটার মান। তাহলে সাইন থিটার মান কেন বের করতেছি? আমাদেরকে বের করতে বলছে কোসেক থিটা বা সিএসসি থিটার মান। তাহলে আমরা যদি সাইন থিটার মান জানি, তাহলে সাইন থিটাকে যদি আমরা বিপরীত করি, তাহলে কিন্তু আমরা কোসেক থিটা বা সিএসসি এর মান পেয়ে যাই। সেজন্য সাইন থিটার মানটা নির্ণয় করতেছি। সুতরাং সাইন থিটা সমান, তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কত? বিসি, অতিভুজ হচ্ছে কত? এসি। তাহলে লিখেছি বিসি বাই এসি ইকুয়াল টু বিসি এর মান হচ্ছে কত? 12, এখানে 12 লিখেছি। আর এসি এর মান অর্থাৎ অতিভুজের মান হচ্ছে যে রুট ওভার 193, সেটা লিখেছি। তাহলে আমরা সাইন থিটার মান পেয়ে গেছি। এবার কোসেক থিটার মান বের করব সাইন থিটাকে বিপরীতকরণ করে। তাহলে কোসেক থিটা সমান কি হবে? কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে কি? এসি, দেখো অতিভুজ এসি, আর লম্ব হচ্ছে কি? বিসি। তাহলে এখানে লিখেছি দেখো বিসি, এসি বাই বিসি। এবার এসি এর মানটা বসাচ্ছি রুট ওভার 193, এটা এখানে বসালাম। এরপরে বিসি এর মানটা বসাচ্ছি, বিসি এর মান হচ্ছে কত? 12। তাহলে আমরা কোসেক থিটা বা সিএসসি থিটার মান পেয়ে গেছি রুট ওভার 193 বাই 12। এটাই হচ্ছে যে আনসার। তাহলে আমরা দুটো আনসার নির্ণয় করে নিয়েছি। পুরো সমাধানটি তোমাদের জন্য আমি ছোট করে দেখাচ্ছি আবার, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমস্যার সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার বই দেখি। এই সমস্যাটি সমাধানের মাধ্যমে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করে নিয়েছি। এবার আমরা সমাধান করব 3 নম্বর প্রশ্নের। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 3 নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের
বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার এবং বিএসি কোণ ইকুয়াল টু থেটা হলে সাইন থেটা, সেক থেটা ও ট্যান থেটা এর মান বের করো। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনের এই প্রশ্নটি একটু সমস্যা আছে, একটু করে দেখে নাও। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ আমরা বি কোণটাকে 90 ডিগ্রি দিলাম, এসি সমান 12, বিসি সমান 13। তাহলে আমরা যদি এসি যদি 12 দিই, তাহলে বিসি দিতে হবে কি যে 13। তাহলে বিসি যদি 13 দিই, তাহলে এই লম্ব যে রেখাটি আছে সেটা কি যে অতিভুজের চাইতে কিন্তু বড় হয়ে যাবে। তাহলে যে আমরা জানি কি যে একটা সমকোণী ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অতিভুজের সমান, অর্থাৎ এখানে যে দুইটা বাহু থাকে লম্ব এবং ভূমি, এই দুইটা বাহুর যোগফল হবে এই অতিভুজের সমান। সেজন্য এখানে এসির মান হবে 13 এবং বিসি এর মান হবে 12। তাহলে এভাবে প্রশ্নটাকে সমাধান করতে হবে। দেখো এবার সমাধানটি করে দিলাম তোমাদের জন্য। দেওয়া আছে সমকোণী ত্রিভুজ এ বি সি এর বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখানে বি কোণ যেটা সেটা হচ্ছে যে কত ডিগ্রি, 90 ডিগ্রি। বিএসি কোণ থেটা 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 কোণের সাপেক্ষে অতিভুজ এসি সমান, যে এখানে যে কোণটা সেটা হচ্ছে থেটা কোণ। হ্যাঁ, তাহলে এই কোণের সাপেক্ষে যে এসি, এসি অর্থ হচ্ছে যে কি অতিভুজ, সেটা হচ্ছে যে 13 সেন্টিমিটার এবং লম্ব বিসি সেটা হচ্ছে কি 12 সেন্টিমিটার। তাহলে আমরা এই ত্রিভুজটার দুইটা বাহুর মান পেয়েছি, একটা হচ্ছে কি অতিভুজ আর একটা হচ্ছে যে লম্ব। তাহলে আমরা ভূমির মানটা নির্ণয় করব। দেখো এবার পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তাহলে পিথাগোরাস কি বলেছেন, পিথাগোরাস বলেছেন যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখানে লম্ব মানে হচ্ছে বিসি স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে যে এবি স্কয়ার প্লাস ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে হচ্ছে যে এসি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবার মানগুলো বসাবো, বা বিসি এর মান হচ্ছে যে এখানে 12 স্কয়ার প্লাস এবি স্কয়ার বসিয়ে দিলাম কারণ এটার মান জানা নাই আমাদের, ইকুয়াল টু এসি এর মান জানা ছিল 13 স্কয়ার দিয়েছি। পরের লাইন 12 কে স্কয়ার করলে 144 প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু 13 কে স্কয়ার করলে 169, বা এখানে এবি স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস 144। এটা হচ্ছে কি পক্ষান্তর করে, এটা কি করে পক্ষান্তর করে। বা এবি স্কয়ার ইকুয়াল টু 169 থেকে 144 বিয়োগ করে দিলে আমরা পাবো 25। তাহলে আমরা কত পেয়েছি, 25 পেয়েছি। বা এবি ইকুয়াল টু এখান থেকে স্কয়ার উঠলে এদিকে রুট ওভার হবে, তাহলে রুট ওভার 25। সুতরাং এবি ইকুয়াল টু 25 কে রুট করলে তাহলে আমরা পাই 5। তাহলে আমরা এবি এর মানটা পেয়ে গেছি। সেই এবি এর মানটা আমরা এখানে লিখে দিয়েছি, দেখো যে এবি এর জায়গায় 5 লিখেছি। তাহলে আমরা লম্ব পেয়েছি 12, ভূমি পেয়েছি 5 এবং অতিভুজ পেয়েছি 13। এবার আমরা যে মানগুলো আমাদেরকে নির্ণয় করতে বলছে সেই মানগুলো আমরা নির্ণয় করব। আমাদেরকে নির্ণয় করতে বলছে সাইন থেটা, সেক থেটা এবং ট্যান থেটা। প্রথমে আমরা নির্ণয় করব সাইন থেটা। তাহলে সাইন থেটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কি বিসি, সেজন্য লিখেছি বিসি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি লিখেছি। এবার মান বসাবো, বিসি এর মান কত 12 বসিয়েছি। এরপরে এসি এর মান কত এখানে 13 লিখেছি। তাহলে আমরা একটা আনসার পেয়ে গেছি। এবার আমরা বের করব ট্যান থেটার মান। সুতরাং ট্যান থেটা ইকুয়াল টু, আমরা ট্যান থেটা সমান জানি কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে যে বিসি আর ভূমি হচ্ছে যে এবি, তাহলে বিসি বাই এবি ইকুয়াল টু বিসি এর যে মান সেটা হচ্ছে কি 12 আর এবি এর যেটা মান আমরা কিছুক্ষণ আগে বের করেছি সেটা হচ্ছে 5 পেয়েছিলাম, সেই 5টা বসালাম।
তাহলে আমরা tan থিটার মান পেয়েছি 12/5, এটা হচ্ছে যে আনসার। এবার আমরা আরেকটা মান বের করব, সেটা হচ্ছে কি sec থিটা। তাহলে sec থিটার বিপরীত হচ্ছে যে cos থিটা। তাহলে প্রথমে আমরা cos থিটাটা বের করব, cos থিটাটা বের করলে আমরা সেটাকে বিপরীতকরণ করলে sec থিটা পেয়ে যাচ্ছি, এবং চাইলে তোমরা sec থিটা সরাসরিও নির্ণয় করতে পারবা। তাহলে আমরা প্রথমে বের করলাম cos থিটা ইকুয়াল টু, তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে এবি, এই যে এবি বসালাম, আর অতিভুজ হচ্ছে যে এসি। তাহলে এবার মানগুলো বসিয়ে দেব। এবি এর মান হচ্ছে যে এখানে 5, আর এসি এর মান হচ্ছে যে 13, এই 13 বসালাম। তাহলে আমরা cos থিটার মান পেয়েছি 5/13। এবার আমরা বের করব sec থিটার মান। সুতরাং sec থিটা ইকুয়াল টু cos থিটাতে ছিল কি, cos থিটা ছিল যে ভূমি বাই অতিভুজ, এখন হবে কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এটার উল্টো, হ্যাঁ এটার বিপরীত। তাহলে অতিভুজ বাই যে ভূমি, অতিভুজ বাই কি ভূমি। তাহলে এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে যে এসি বাই ভূমি হচ্ছে যে কি এবি। তাহলে এসি এর মান বসাচ্ছি, এসি এর মান হচ্ছে 13, আর ভূমি এবি এর মান হচ্ছে কত 5। তাহলে আমরা sec থিটার মান পেয়ে গেছি 13/5, এটাই হচ্ছে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো বুঝতে পারতেছো। তোমরা বুঝছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবা। তোমাদের দেখার সুবিধার্থে সম্পূর্ণ সমাধানটি আমি ছোট করে দেখাচ্ছি, যাতে করে তোমরা একসাথে সবকিছু দেখতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। চলো এবার আমরা বইয়ের দিকে যাই। এই সমাধানটির মাধ্যমে আমি অনুশীলনীর 3 নাম্বার সমস্যার সমাধানটি করে নিলাম। এবার আমি সমাধান করাবো 4 নাম্বার। 4 নাম্বারের মধ্যে দুটো প্রশ্ন আছে, 1 এবং 2 দিয়ে। 4 নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে 1 নাম্বার cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার 2 নাম্বার বলছে tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই সমস্যা দুটির সমাধান আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। প্রথমে 1 নাম্বার সমাধানটি দেখে নাও। দেওয়া আছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত দেওয়া আছে 30 ডিগ্রি। বাম পক্ষ ইকুয়াল টু cos 2 থিটা ইকুয়াল cos 2 ইনটু থিটার পরিবর্তে আমি লিখলাম কত 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি। এবার আমরা যে বই থেকে চার্টটা শিখেছিলাম সেই চার্ট থেকে cos 60 মান লিখলাম হাফ, অথবা ক্যালকুলেটরের মাধ্যমেও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি কিভাবে বের করতে হয়, সেভাবে তোমরা এখানে লিখতে পারো cos 60 ডিগ্রি সমান হাফ। তাহলে আমরা বাম পক্ষে পেলাম হাফ। এবার আমরা ডান পক্ষ বের করব। তাহলে ডান পক্ষ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার পরের লাইন দেখো ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার থিটার পরিবর্তে লিখলাম 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার, তাও থিটার পরিবর্তে লিখলাম 30 ডিগ্রি ইকুয়াল 1 মাইনাস tan 30 এর মান হচ্ছে যে 1/√3। এই স্কয়ারটা এখান থেকে বসলো, নিচে 1, এই প্লাসটা এখানে বসলো, tan 30 এর মান হচ্ছে যে 1/√3। এখানে যে স্কয়ার আছে সেই স্কয়ারটা এখানে বসলো। আশা করছি তোমরা এই লাইনটাও বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার পরের লাইন দেখো 1 মাইনাস 1 কে স্কয়ার করলে এখানে 1 হবে, √3 কে স্কয়ার করলে স্কয়ার এবং রুট চলে গিয়ে শুধুমাত্র 3 থাকবে। এবার নিচে দেখো 1 বসলো, এখানে প্লাস বসলো, 1 কে স্কয়ার করলে 1 বসলো, আর √3 এই যে রুট এবং স্কয়ার চলে গিয়ে শুধুমাত্র এখানে 3 বসলো। এবার পরের লাইনটা একটু মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো এই যে লাইনটার উপরে ভগ্নাংশ আছে, আবার নিচেও কিন্তু ভগ্নাংশ আছে। তাহলে প্রথমে আমরা উপরের কাজটা করতেছি। উপরে 3 এবং এই 1 এর নিচে একটা 1 আছে, 1 এবং 3 লসাগু হচ্ছে 3। তাহলে 3 দিয়ে এই 1 কে গুণ করলে 3 1 যা 3, মাইনাস সাইনটা এখানে বসলো। 3 দিয়ে এখানে ভাগ করলে 3 কে 3 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 1 যা 1। এবার নিচের অংশের মধ্যে এখানে 3 এখানে 1 আছে, 1 এবং 3 লসাগু হচ্ছে 3।
3 দিয়ে এই 1 কে গুণ করলে 3 1 যা 3, এই প্লাসটা এখানে বসলো। এই 3 দিয়ে 3 কে ভাগ করলে হচ্ছে 1, সেই 1 দিয়ে এই 1 কে গুণ করলে 1 1 যা 1। এবার উপরের অংশ দেখো, 3 থেকে 1 চলে গেলে থাকবে 2, আর নিচে মানে হরের মধ্যে 3 আছে। এবার নিচের অংশটা দেখো, 3 সাথে 1 যোগ করলে হবে 4, আর এখানে হরের মধ্যে 3 আছে। এবার এই অংশটা একটু ভালো করে দেখো, এখানে ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ আছে। তাহলে উপরের ভগ্নাংশটা সমান দিয়ে আমি উপরের ভগ্নাংশটা প্রথমে লিখলাম, এরপরে গুণ চিহ্ন দিয়ে নিচের যে ভগ্নাংশটা আছে সেটাকে আমি বিপরীতকরণ করে নিলাম, অর্থাৎ লবকে হরে লিখলাম, হরকে লবে লিখলাম। এটাকে বলে বিপরীতকরণ। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে আবার 4 কে ভাগ করলে হয় 2। তাহলে আমরা পেয়েছি কত? 1 1 যা 1/2, অর্থাৎ হাফ পেয়েছি। তাহলে আমরা বাম পক্ষেও হাফ পেয়েছিলাম, এবার ডান পক্ষে কিন্তু হাফ পেয়েছি। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। ঠিক আগের মতো পুরো সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো। এবার আমরা 4 নম্বরের 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। এবার সমাধানটা দেখানো প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে θ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে θ ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু tan 2 θ ইকুয়াল tan, এরপরে 2 ইন্টু θর পরিবর্তে আমরা লিখলাম 30 ডিগ্রি ইকুয়াল টু tan 32 যা 60 ডিগ্রি, tan 60 মান হচ্ছে যে √3। তোমরা সেটা ক্যালকুলেটর দিয়েও বের করে লিখতে পারবা। এবার আমরা করব ডান পক্ষ। ডান পক্ষে কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপরে আছে 2 tan θ ডিভাইডেড বাই, অর্থাৎ নিচে আছে 1 মাইনাস tan স্কয়ার θ। এবার θর পরিবর্তে 30 ডিগ্রি বসাচ্ছি, তাহলে 2 tan θর পরিবর্তে 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কয়ার θর পরিবর্তে 30 ডিগ্রি। এবার পরের লাইন ইকুয়াল, এখান থেকে 2টা বসলো ইনটু tan 13 মান হচ্ছে যে 1/√3। এবার নিচে 1 মাইনাস tan 13 মান হচ্ছে 1/√3, এখানে স্কয়ার থাকার কারণে স্কয়ারটা বসলো। অবশ্যই সাইড নোটের মধ্যে লিখে দিয়েছি, যেহেতু tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। এবার পরের লাইনটা খেয়াল করো, এবার 2 দিয়ে এই 1 কে গুণ করে দিলে 2/√3, এটা উপরে বসলো। এবার নিচের অংশে তাহলে 1 মাইনাস, এখানে 1 কে স্কয়ার করলে 1 হবে, √3 কে স্কয়ার করলে রুট আর স্কয়ার চলে গিয়ে শুধুমাত্র 3 থাকবে। এবার পরের লাইনটা দেখো, এখানে উপরের অংশটা হুবহু বসে গেছে 2/√3। এবার এখানে লসাগু হয়েছে 3 আর 1 এর লসাগু হচ্ছে 3। এবার 3 দিয়ে 1 কে গুণ করলে 3 1 যা 3, এই মাইনাস সাইনটা এখানে বসলো। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 1 যা 1। এবার পরের লাইনটা দেখো, এই লাইনটা উপরের অংশটা বসে গেল 2/√3। এরপরে নিচের অংশ দেখো, 3 থেকে 1 চলে গেলে 2, আর নিচে আছে 3, তাহলে 2/3। এই অংশটাতে দেখো যে উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। এবার এই লাইনটা পরের লাইনটা হচ্ছে এখানে উপরের ভগ্নাংশটা আমি আগে লিখলাম 2/√3, এরপরে ইনটু দিয়ে নিচের ভগ্নাংশটাকে আমি এখানে বিপরীতকরণ করে নিলাম। 3 উপরে, 2টাকে নিচে, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1। এবার উপরে থাকলো কি দেখো, 3 1 যা 3, আর নিচে থাকলো শুধুমাত্র √3। এবার এই 3টাকে আমরা √3 ইন্টু √3 করে লিখলাম, কারণ আমরা জানি √3 গুণ করলে 3 হয়ে যায়। ঠিক একইভাবে 3 কে √3 ইন্টু √3 করে ভেঙে লেখা যায়। তাহলে নিচে কি লিখলাম, √3। এবার √3 কে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে যদি আমি √3 কে গুণ করি তাহলে পেয়ে গেলাম √3। তাহলে আমার বাম পক্ষেও আমি √3 পেয়েছি এবং ডান পক্ষেও কিন্তু √3 পেয়েছি, তাই লিখলাম। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। আশা করছি এই সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। চলো এবার বইয়ের দিকে যাই। এই সমস্যাটির সমাধানের মাধ্যমে আমি 4 নম্বর সমস্যাটির
সমাধান করে নিলাম। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের ক্লাসটি আমি এই পর্যন্ত রাখলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী ক্লাসে অনুশীলনীর 5 নাম্বার হতে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর 11তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য পর্বগুলো বা অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ক্লাসটি আজকে প্রথমবার দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমাদের মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর 11তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।